আসসালামু আলাইকুম। আমাদের নিয়মিত লাইভে আমি আবারও আপনাদের সামনে আমাদের কোভিড-19 হেল্পলাইন ইউএইচএনএফপিও চাঁদপুর সদর এই ফেসবুক পেজে আজকে আমরা আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে জরায়ুর মুখের ক্যান্সার বা সার্ভিক্যাল ক্যান্সার। দর্শক, আমরা এখানে কোভিড রিলেটেড আলোচনাগুলো ছাড়াও আমরা অন্যান্য স্বাস্থ্য সমস্যা নিয়েও আলোচনা করে থাকি। এর আগে আমরা ডায়াবেটিস নিয়ে আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম যে এনসিডি বা অসংক্রামক রোগ, যেই রোগগুলোর কারণে বর্তমানে মৃত্যুর সংখ্যা বা মৃত্যুর পার্সেন্টেজ সারা বিশ্বে সবচেয়ে বেশি। 65% মানুষ যারা মারা যাচ্ছে সারা বিশ্বে, তাদের মধ্যে 65%ই মারা যাচ্ছে অসংক্রামক রোগে। অসংক্রামক রোগের মধ্যে প্রধান 4টি রোগ হচ্ছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফুসফুসের অ্যাজমা বা সিওপিডি এ ধরনের রোগ এবং ক্যান্সার। আজকে আমরা আলোচনা করব জরায়ুর মুখের ক্যান্সার নিয়ে। সারা বিশ্বে যত রকমের ক্যান্সারে আক্রান্ত রোগী আছেন, তাদের মধ্যে চতুর্থ অবস্থানে আছে এই জরায়ুর মুখের ক্যান্সার, এবং বাংলাদেশে মহিলাদের যে ক্যান্সার হচ্ছে তার মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে জরায়ুর মুখের ক্যান্সার। এই সম্পর্কে আরো ভালো করে আরো বিস্তারিত বলবেন, কারণ আমাদের সাথে আছেন গাইনি বিশেষজ্ঞ। আমাদের আজকের অতিথি ডক্টর শায়লা নাজনীন। তিনি হচ্ছেন কনসালটেন্ট গাইনোকোলজিক্যাল অনকোলজি। তিনি আছেন বিএসএমএমইউ, যেটাকে আমরা পিজি হাসপাতাল বলে থাকি। তিনি আমাদের সাথে উপস্থিত আছেন। ডাক্তার শায়লা, আসসালামু আলাইকুম। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের লাইভে। ওয়ালাইকুম আসসালাম। সাজিদা বলেন, অনেক ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। আমি কনসালটেন্ট গাইনি, ডেপুটেড বিএসএমএমইউ, গাইনি অনকোলজি ডিপার্টমেন্টে আছি, এফসিপিএস সাব স্পেশালিটি। ধন্যবাদ আপু আপনাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। আপনাকে আমরা একটু আস্তে শুনতে পাচ্ছি, আপনি যদি কাইন্ডলি আরেকটু সাউন্ড বাড়িয়ে নেন। আহ, আজকে আমরা আপনাকে পেয়েছি। আমরা জানি যে মাত্র আমরা 19 থেকে 25 জানুয়ারি আমরা এক সপ্তাহব্যাপী জরায়ুর মুখে ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সারের সচেতনতা সপ্তাহ উদযাপন করেছি। এই কারণেই এই সময়ে আমি এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছি। এছাড়াও আমার মনে হয় এই কোভিড সিচুয়েশনেও ক্যান্সার নিয়ে আলোচনা করার অবকাশ আছে, কারণ আমরা জানি যে ক্যান্সার আক্রান্ত যারা, তাদের মধ্যে যারা করোনায় আক্রান্ত হয়েছিলেন, তাদের অনেকেই কিন্তু অন্যদের তুলনায় তাদের মৃত্যু হারটা অনেক বেশি ছিল। তো এবং এখনো আমরা করোনা থেকে মুক্ত না, আমরা করোনার মধ্য দিয়ে যাচ্ছি। এই জন্য আমি মনে করি এই সময় আমাদের ক্যান্সার নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে, এবং যেহেতু মহিলাদের খুবই কমন একটা ক্যান্সার হচ্ছে জরায়ুর মুখে ক্যান্সার, তাই আমরা আজকে এই বিষয়টি বেছে নিয়েছি এবং আপনি আমাদের সাথে এ ব্যাপারে বিশেষজ্ঞ মতামত দিবেন। এই জন্য আপনাকে আগে থেকেই ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাকে আমি কিছু কোশ্চেন এই সংক্রান্ত করতে চাচ্ছি, ডক্টর শায়লা। হ্যাঁ, ধন্যবাদ। ডক্টর শায়লা, ভালো শুনতে পাচ্ছি না আমি। এখন আপনি শোনা কাইন্ডলি যাচ্ছে? যদি একটু সাউন্ড। হ্যাঁ, মোটামুটি। আচ্ছা, ওকে। আমি কি শুরু করব? আমি তাহলে আপনাকে একদম হ্যাঁ, প্রথমে যে অবশ্যই। কোশ্চেনটা করব। হ্যাঁ। আপনি আপনি অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো আপনি বলবেন। আমি শুরু করতে চাচ্ছি যে বাংলাদেশে আম, কাদের বেশি জরায়ুর মুখের ক্যান্সার হচ্ছে, এইটা দিয়ে যদি আপনি শুরু করেন। এটা ধন্যবাদ। খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। জরায়ুর মুখের ক্যান্সার বুঝতে হলে আসলে আগে আমাদেরকে জরায়ুর মুখ এই সম্বন্ধে একটা সাধারণ জ্ঞান থাকা দরকার। সেটা হচ্ছে যে জরায়ু বলতে আমরা কি বুঝি। আমরা সবাই যারা যে জন্মগ্রহণ করেছি মায়ের জরায়ু থেকেই, সেখানেই কিন্তু আমাদের প্রথম সূচনা হয়েছিল। সেই জরায়ুর হচ্ছে যে দুটো অংশ, একটা হচ্ছে আমরা বডি বলি আর একটা হচ্ছে যে নেক, অর্থাৎ মুখের যে অংশটুকু সেইটা। তো বাংলাদেশে প্রথম হচ্ছে যে কিন্তু বেশিরভাগ রোগী মারা যায় ব্রেস্ট, মানে প্রথম ক্যান্সার যদি বলা হয় সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, আর হুম, দ্বিতীয় হচ্ছে জরায়ুর মুখের ক্যান্সার। আর জরায়ুর আচ্ছা। যেই দুটো অংশ বললাম, একটা হচ্ছে বডি আর একটা হচ্ছে যে মুখ, যেটা সার্ভিক্স। তো জরায়ুর যে বডি সেখানেও কিন্তু ক্যান্সার হয়, তবে উন্নত দেশগুলোতে জরায়ুর বডিতে ক্যান্সারটা বেশি হয়, আর আমাদের মতো এই উন্নয়নশীল দেশগুলোতে জরায়ুর মুখের ক্যান্সারটাই বেশি হয়। এখন কেন, এর কারণটা কি, কেন জরায়ুর মুখের ক্যান্সারটা হচ্ছে? প্রথম কালপিট যদি আমরা বলি সেটা হচ্ছে যে একটা ভাইরাস, ডিএনএ ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই ভাইরাসটাই হচ্ছে যে জরায়ুর মুখের ক্যান্সারের একদম প্রথম শনাক্তকারী একটা জীবাণু,
যদি আমরা পার্সেন্টেজ হিসাবে বলে থাকি তাহলে এটা হবে 99.7% এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এই রোগটার জন্য দায়ী। আর আনুষঙ্গিক যেগুলা যে এটাকে সাহায্য করে আরো বেশি ফ্লেয়ার আপ হতে, সেগুলো যদি আমরা দাতব্য হিসাবে ধরি তাহলে বলতে পারি যে যেই মেয়েদের অথবা মায়েদের আহ, বয়সের আগেই বিয়ে হয়ে যায়, অর্থাৎ বাল্য বিবাহ যাদের হচ্ছে যে অল্প বয়সে যেটা বিয়ে হচ্ছে, দ্বিতীয়ত যাদের রিপিটেড চাইল্ড বার্থ হচ্ছে, তৃতীয়ত হচ্ছে যে যাদের প্রমিসকিউটি অর্থাৎ হচ্ছে যে একাধিক যৌন সঙ্গী থাকে, এটা মহিলা এবং পুরুষ দুজনের ক্ষেত্রেই হতে পারে। আর যে সমস্ত মহিলারা ওরাল কন্ট্রাসেপটিভ পিল জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসাবে 5 বছর অথবা 10 বছরের বেশি ব্যবহার করছেন, এবং যাদের হচ্ছে যে স্মোকিং এর একটা টেন্ডেন্সি থাকে, যেটা আসলে আমাদের দেশের মেয়েদের ওরকম হয় না, নেই। আর যার হাজবেন্ড যিনি হচ্ছে তার প্রিভিয়াস যদি কোনো কারোর সাথে বিয়ে হয়ে থাকে, অথবা তার যদি হিস্ট্রি থাকে যে জরায়ুর মুখের ক্যান্সার ছিল, সেই সমস্ত মহিলারা বেশি প্রণ হয়ে থাকে জরায়ুর ডক্টর মুখের ক্যান্সার। নাজনীন, একটু ইন্টারাপ্ট করছি, আমাদের দর্শকরা কমেন্ট করছে যে ওনারা শুনতে পাচ্ছেন না। কি করা যায়? আপনি সরাসরি কথা বলবেন? আমি সরাসরি বলছি, সরাসরি বললে, ইয়ারফোন ছাড়া। আচ্ছা, আচ্ছা, এটা ছাড়া শোনা যেতে পারে? তাহলে দেখি তো, এখন শোনা আহ, যাচ্ছে? আগের চেয়ে ভালো। আগের চেয়ে ভালো হলে তাহলে আমি এভাবেই বলি। সেটা হচ্ছে জি যে জি। এই ফ্যাক্টর গুলা যেটা আসলে রিস্ক ফ্যাক্টর হিসাবে আমরা বলে থাকি যে এটা, আরেকটা হচ্ছে যারা আসলে হাইজিন ঠিক মতো মেনটেন করে না। কারণ মেয়েদের একটা বিশেষ সময় থাকে, সেটা হচ্ছে যে পিরিয়ডের যে সময়টা, এই সময়টাতে যদি তারা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক মতো না করে, আবার কখনো কখনো হচ্ছে যে বাইরের দেশগুলোতে এগুলা হয় যে টেম্পন বলে, ওনারা এই টাইমটাতে ইউজ করে থাকেন। তো এদের হচ্ছে যে প্রন টু ডেভেলপ মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ হিসেবে আমরা এগুলোই ধরতে পারি। আর হচ্ছে যে কেউ কেউ আগে থেকে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যাদের আছে, তার ভিতর উল্লেখযোগ্যভাবে আমরা বলতে পারি যে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দ্বারা যে ইনফেকশন, অথবা হিউম্যান এইচআইভি যেটা এইডস, এই এই ধরনের রোগে যারা আক্রান্ত, যারা ইমিউনো কম্প্রোমাইজড, তাদেরও এই রোগটা হয়ে থাকে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আহ, আমি ইনসিডেন্সটা একটু জানতে চাচ্ছি যে বিশ্বে আনুমানিক কতজন এই ধরনের ক্যান্সার হয়, বা বাংলাদেশে ইনসিডেন্সটা কেমন? আচ্ছা, আমাদের এদিকে তো আসলে উন্নয়নশীল দেশগুলোতে আসলে এটা বেশি, বাইরের দেশে এটা খুবই কম। আমাদের দেশে বলা হয় যে আহ, আহ, 1300 রোগী আক্রান্ত দিন ঘন্টা এরকম করেও হিসাব করে থাকি আমরা, যেটা আসলে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই আসলে রোগীগুলো আমাদের কাছে অ্যাডভান্স স্টেজে আসে, এবং যারা হচ্ছে যে এই জন্যই আমরা এই রোগীগুলাকে প্রিভেনশনের জন্যই, অর্থাৎ তাদেরকে প্রাথমিকভাবে যদি আমরা তাদেরকে ডিটেক্ট করতে পারি, তখন তাদের সংখ্যাটা অনেক কমিয়ে আসা যায়। আর এই জরায়ুর মুখের ক্যান্সার যেটা, এটাই কিন্তু একটা যেই ক্যান্সার যেটা 100 ভাগ আম, নিশ্চয়তা থাকে রোগীটাকে যদি আমরা আগেই শনাক্ত করতে পারি ক্যান্সারের পূর্ব লক্ষণ হিসাবে। জি। আমরা জানি যে জরায়ুর মুখে আহ, ক্যান্সারটা ক্যান্সারের রূপ নেওয়ার আগে বিভিন্ন স্টেজ পার হয়ে আসে এবং অনেক লম্বা সময় লাগে, তাই আর্লি ডায়াগনোসিস হলে এটার ট্রিটমেন্টটা বা আউটকামটা অনেক ভালো। সেটাই জানতে চাচ্ছিলাম ডক্টর নাজনীন, যে বাংলাদেশে যদি ইনসিডেন্সটা এমন হয়ে থাকে তাহলে এটা একটা কারণ যে লেটে ডক্টরের কাছে আসছে মহিলারা। আহ, হ্যাঁ, আপনি কি জি, আপনি একই সাথে মানে এই রোগের লক্ষণগুলো যদি একটু বলেন। আচ্ছা। লক্ষণের আগে আসলে আপনি যেই দিকটা উল্লেখ ফোকাস করতে চাচ্ছিলেন, সেটা হচ্ছে আসলে এটা প্রি ইনভেসিভ স্টেজ আছে, যেটা যদি আমরা প্রাথমিকভাবে শনাক্ত করতে পারি তাহলে তো বললাম যে 100% একেই হচ্ছে যে প্রিভেনশন করা যায়। আর এটা আমরা যেটা আমাদের প্রিভেনশনের ভেতরে এটা আসে, যেমন আমরা প্রথমত প্রাইমারি প্রিভেনশন, তারপরে সেকেন্ডারি প্রিভেনশন, এমন ভাবেই আসলে আমরা এই রোগীগুলাকে করে থাকি যে স্ক্রিনিং এর আওতায় আনি। আর আমরা জানি যে স্ক্রিনিং জিনিসটা হচ্ছে যে যাদের রোগ নেই, তা মানে আমাদের মতো স্বাভাবিক যে মানুষগুলা যারা হচ্ছে যে বাহ্যিকভাবে তাদের আমরা রোগ বলতে পারছি না, কিন্তু যদি আমরা স্পেশাল এইডের মাধ্যমে অথবা স্পেশাল ইনভেস্টিগেশনের মাধ্যমে তাদেরকে শনাক্ত করতে পারি, সেটাই হচ্ছে স্ক্রিনিং।
আর প্রাইমারি প্রিভেনশন যেটা যে আমরা টিকার মাধ্যমে করতে পারি, কিন্তু আমরা যে স্ক্রিনিং এর পর্যায়ে সেকেন্ডারি প্রিভেনশন, সেখানে আমরা কিছু টেস্টের মাধ্যমে তাদের আমরা ডিটেক্ট করতে পারি। সেটা হতে পারে যে বিশেষত সরকারি ভাবে আমরা ভায়া টেস্টের মাধ্যমে হচ্ছে যে তাদেরকে শনাক্ত করে থাকি। তবে আরেকটু ভালো উন্নত পর্যায়ে হচ্ছে প্যাপস টেস্ট আছে, কলপোস্কোপি আছে, এবং আছে হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ডিএনএ ভাইরাসের মাধ্যমে আমরা শনাক্ত করে থাকি। তো এইভাবে শনাক্ত করলে আমরা প্রিভেনশন হিসেবে, অর্থাৎ প্রি ইনভেসিভ কন্ডিশনে আমরা তাদেরকে শনাক্ত করি, যাদের কোনো আসলে সিমটম থাকবে না। আর একটা এই সিমটম শুরু হতে কিন্তু সময় লাগে 10 থেকে 15 বছর। তো 10 থেকে 15 বছরে কিন্তু এদেরকে শনাক্ত, যদি আমরা স্ক্রিনিং এর মাধ্যমে শনাক্ত করতে পারি, তাহলে কিন্তু হচ্ছে যে বুঝতেই পারছেন যে আমরা প্রিভেনশনটা কত সহজে করতে পারি এবং শনাক্তটাও কত ভালোভাবে করতে পারি। করতে পারি। আর লক্ষণ হিসেবে যেটা যে হুম। লক্ষণ হিসাবে আমরা বলতে পারি যে যাদের, এটা তো হচ্ছে যে যাদের রিপ্রোডাক্টিভ এজের ভেতরে আছেন সেই মারা, তারা হচ্ছে যে অনিয়মিত পিরিয়ড নিয়ে আমাদের কাছে আসেন, এবং পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তক্ষরণও এটাও হতে পারে। পোস্ট কর্টাল ব্লিডিং, এটা হচ্ছে মেইন সিমটম থেকে থাকে কারো কারো, এবং অত্যাধিক দুর্গন্ধযুক্ত সাদা স্রাব তাদের থাকতে পারে। এবং কিছু কিছু মা যারা হচ্ছে পোস্ট মেনোপৌজাল, অর্থাৎ যাদের মাসিক উঠে গেছে, তাদের হচ্ছে যে দেখা যায় হঠাৎ করে রক্ত ভাঙছে। এই সিমটম গুলো নিয়ে ওনারা আমাদের কাছে আসে। আর যারা অ্যাডভান্স স্টেজে আসেন, তাদের হচ্ছে যে দেখা যায় ব্যাকএক নিয়ে আসতেছেন, অথবা ইউরিনারি প্রবলেম গুলা, হিমাচুরিয়া, লেটেস্ট স্টেজের প্রবলেম গুলো নিয়ে আসতেছেন। তো এভাবেই হচ্ছে যে আসলে ওনারা আমাদের কাছে আসেন, এবং তখন আমরা ওনাদেরকে প্রথমে হিস্ট্রি নেই, তারপরে ক্লিনিক্যাল এক্সামিনেশন করি। বিশেষত পারভাইজানাল এক্সামিনেশন, স্পেকুলাম এক্সামিনেশন তো খুবই ইম্পর্টেন্ট, যেটার মাধ্যমে আমরা চোখে দেখেই হচ্ছে যে শনাক্ত করতে পারি, এবং আমরা দেখেও অনেকটা বুঝতে পারি। এবং কিছু আরো বায়োমিনাল এক্সামিনেশন আছে, পাররেক্টাল এক্সামিনেশন আছে, এবং একদম কনফার্ম ডায়াগনোসিস আমরা যেটা করি যে বায়োপসি, সেখান থেকে টিস্যু নেই, মাংস, ওদের ভাষায় যে কিছুটা মাংস ওখান থেকে নিয়ে আমরা পরীক্ষা করে শনাক্ত করি যে এটা হচ্ছে যে তাদের জরায়ুমুখের ক্যান্সার হয়েছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আহ, আমরা যেটা আমরা করছি যে আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সে গুলোর মধ্যে চাঁদপুর জেলায়ও কয়েকটা উপজেলা হেলথ কমপ্লেক্সে কিন্তু আমরা স্ক্রিনিং করছি। মানে তখন আমরা যেগুলো কনফার্ম না, তাদেরকেও আমরা 30 বছর বয়সের পর থেকে আমরা ভায়া টেস্ট গুলো করছি। গ্রামের মানুষও কিন্তু ভায়া টেস্ট করতে পারছে, একদম সাধারণ গ্রামের বা অনেক মানে রিমোট এরিয়ার মানুষগুলোও টেস্ট করতে পারছে, এবং পজিটিভ হলে বা কোনো লক্ষণ থাকলে আমরা কিন্তু তাদেরকে সদর হাসপাতালে বা পিজি হাসপাতালে কিন্তু আমরা রেফার করছি। ভায়া টেস্ট গুলো কিন্তু এখন সব জায়গায় আমার মনে হয় একদম গ্রাম পর্যন্ত করা সম্ভব। এই স্ক্রিনিং এর আওতায় আসার স্ক্রিনিং এ যদি সবাই অংশগ্রহণ করে ঠিক মতো, তাহলে হয়তো বা এই কেসগুলো অনেক কমিয়ে আনা যাবে। হ্যাঁ, অনেক অংশ কমিয়ে আনছে। এবং এই বায়োটেস্ট তো আসলে আমরা, যেটা আমাদের বিএসএমএমইউ তে সব লেভেলের, যেমন নার্সদের ট্রেনিং হয়, যারা হচ্ছে যে নিয়মিতভাবে ট্রেনিং নিচ্ছেন, এবং বাংলাদেশের সব জায়গায় তাদেরকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যারা এই টেস্ট গুলা হচ্ছে যে আপনাদের এখানে কি ফ্যামিলি ওয়েলফেয়ার মানে ভিজিটর যারা, ওরা কি বায়োটেস্ট করে? নার্সরাই তো করেন। আমাদের নার্সরা করছে, মিডওয়াইফ বা নার্স, নার্সরা করছে আমাদের বেশিরভাগ হেলথ কমপ্লেক্স গুলোতে। জি, নার্সরা নার্সরা আমাদের করছে। এখানে, হ্যাঁ, নার্সদেরকে হচ্ছে যে ওনাদেরকে ট্রেনিং দিয়ে দেয়া হয়, এবং হচ্ছে যে আপনাদের ওই লেভেল থেকে যেগুলো ভায়া টেস্ট হয়ে আসতেছে, যাদের হচ্ছে এসিটো হোয়াইট এরিয়া আপনারা পাচ্ছেন, তখন হচ্ছে যে উন্নতভাবে আসলে এটা কনফার্ম করার জন্য যে এসিটো হোয়াইট যে শুধুমাত্র হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা ইনফেক্টেড হলেই হবে তেমন না, আরো কিছু কারণে এটা হচ্ছে যে অ্যাসিটো হোয়াইট আমরা দেখতে পারি, যেমন ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস, এরকম আরো কিছু ইনফেকশন আছে যখন হচ্ছে যে এটা অ্যাসিটো হোয়াইট হতে পারে। তো তখন হচ্ছে আমরা কলপোস্কোপির মাধ্যমে হচ্ছে এটা কনফার্ম করি, এবং তখন যদি মনে হয় যে এখানে স্যান 1, 2 অথবা 3 মনে হয়, তখন আমরা হচ্ছে যে সেখান থেকে বায়োপসি নিয়ে এটা কনফার্ম করি হিস্টোপ্যাথোলজি রিপোর্টের মাধ্যমে। এবং আমাদের এখানে আরেকটা যেটা যে আমরা সি অ্যান্ড ট্রিট করে থাকি, যে যখন আমাদের মনে হলো যে স্যান 1 অথবা 2, আমরা বায়োপসিটা নিয়ে তারপরে হচ্ছে তাকে থার্মাল অ্যাবলেশন একটা ট্রিটমেন্ট আছে, সেটা আমরা করে থাকি। ক্রায়ো যে ট্রিটমেন্ট, সেটাও আমরা দিয়ে থাকি, এটাকে সিএনটির বলে। তো এইভাবে হচ্ছে যে আসলে অধিকাংশ ক্ষেত্রেই হচ্ছে সাথে সাথে ট্রিটমেন্টটা হয়ে যাচ্ছে। আর যাদের হচ্ছে যে আমরা বলি যে CN1 CN2, আমরা তো জানি যে একটা CN1 থেকে অথবা 2, 3 থেকে একটা ইনভেসিভ ক্যান্সার হতে সময় লাগছে 10 থেকে 15 বছর সময়।
সুতরাং এই রোগীগুলাকে কিন্তু আমাদের সরকারিভাবে আমরা মানে সব জায়গায় এটা হয়েছে যে 30 থেকে 60 বছরের নারীদেরকে হচ্ছে যে আমরা এই স্ক্রিনিং এর আওতায় এনেছি। তো এখন সাধারণ মানুষের মনে কোয়েশ্চেন হতে পারে যে কেন 30 বছরের আগে হলে কেন না, 30 বছরটাই কেন আমরা এরকম করে করছি? কারণ হুম। আমরা তো বলি যে তাদেরকেই আমরা করব জি। যাদের হচ্ছে যে বিয়ের 10 বছর হয়ে গেছে এরকম, তাই না? আর আমাদের এখানে তো বাল্য বিবাহ আছে, বাল্য বিবাহ এখনো হচ্ছে, যাদের হচ্ছে যে ওরকম এক্সপোজার হয়ে যাচ্ছে, 10 বছরের বেশি হয়ে যাচ্ছে। কিন্তু দেখা যায় যে যাদের 30 বছরের কম, তাদের হচ্ছে যে রিজলিউশন আমরা বলি যে যে ইনফেকশনটা হয়েছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে, সেই ইনফেকশনটা রিজলিউশন হয়ে যায় 80 থেকে 90% ক্ষেত্রে। তো তখন দেখা যাবে ওই রোগীগুলাকে আমরা ওভার ট্রিটমেন্ট করে ফেলতেছি। তো তাই আমাদের সরকারিভাবে একটা পলিসি যে এত ওভারলোড তো আমরা নিতে পারবো না, সেটা কিছুটা কমানোর জন্য এবং ওভার ট্রিটমেন্টকে প্রিভেন্ট করার জন্য হচ্ছে এই 30 থেকে 60 বছরের একটা স্ক্রিনিং প্রোগ্রামে আমাদের এজ লিমিট করা হয়েছে। আর আরেকটা যেটা যে যাদেরকে আমরা এরকম ফলো আপে রাখবো, মানে যাদের আমরা দেখলাম যে তাদের ভায়া নেগেটিভ, তখন কিন্তু তাদেরকে আমরা বলে দিই যে 5 বছর পর পর তারা আমাদের এখানে ফলো আপে আসবে। ফলো আপটা তাদেরকে এনশিওর করতে হবে। আচ্ছা, কারো যদি কারো যদি বিয়ের 10 বছর হয় কিন্তু বয়স 30 হয়নি, তাদের কি আমরা টেস্ট করব? ভাইয়া করব স্ক্রিনিং? না, অবশ্যই সেটা আসলে আমাদের থিওরিটিক্যালি অবশ্যই বলে এটা করতে এবং এটা করতে হবে, কিন্তু ওই যে যেটা যে সরকারিভাবে লোডটা কমানোর জন্য তখন বলা হয় যে 30 থেকে 60 30 বছরের যারা বছরের আগে হলে তাহলে করব না? করব, যদি আমরা দেখি করা যে দশ হচ্ছে না? বছরের হ্যাঁ আমরা করব করে তখন আমরা তাদেরকে ওইভাবে, অবশ্যই তাদেরকে ওইভাবে আমাদেরকে আনতে হবে এবং এই কেসগুলো কম, আসলে এই সংখ্যাটা আসলে তো কম, যেটা আমাদের ওই ওভারলোডটা কমানোর জন্য এই বয়সটাকে নির্ধারণ করা হয়েছে। ধন্যবাদ ডক্টর নাজনীন। আমি আপনাকে এই ব্যাপারে যে আমাদের ডক্টরদের করণীয় সম্পর্কে একটু জানতে চাইবো, এবং আহ, স- প্রতিটা মহিলার তাদের এই সার্ভাইকাল ক্যান্সার থেকে বাঁচার জন্য তাদের কি করণীয়, এই দুইটা যদি আপনি একটু আলাদা করে সুন্দর করে আমাদের বুঝিয়ে বলেন। অবশ্যই, কারণ হচ্ছে যে যেহেতু আমাদের দেশে এটার প্রবণতা বেশি, তাহলে এটার সচেতনতা তো অবশ্যই আমাদেরকে সবার ভিতরে এটা আসতে হবে। তো সচেতনতা হিসাবে প্রথম থেকে যেটা বলতে পারি আমরা যে নিজস্ব যে হাইজিন যে জিনিসটা সেটা মেনটেন করতে হবে। বিশেষ করে সেই মেয়েদের বিশেষ সময়টাতে, সেই সময়তে তাকে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে। এবং যারা ম্যারিড অবশ্যই তারা ওই সময় ইন্টারকোর্সে যাবেন না। এবং হচ্ছে যে যারা আম, আহ, মা বাবা যারা, যে বাল্য বিবাহ থেকে আমরা, আমাদের সরকার বলে দিয়েছে যে 18 বছরের আগে বিয়ে দেয়া যাবে না, তো সেটা বাবা মাকে মেনে নিতে হবে। এবং হচ্ছে যে যখন একটা মেয়ে এরকম যদি হয়েই যায় বাল্য বিবাহ, তখন তাকে হচ্ছে যে সাথে সাথে বাচ্চা নেওয়া যাবে না, বাচ্চা নিতে গেলে তাকে একটু অ্যাডাল্ট হওয়ার পরে বাচ্চাটা নিতে হবে। কেন? কারণ হচ্ছে যে এটা আমাদের যে একটা ট্রান্সফরমেশন জোন আছে, সেই জোনটা কিন্তু একটা তৈরি পরিপক্ক হতে একটা নির্দিষ্ট সময় লাগে, যেটা এই জন্যই বলা হয়েছে যে সাইন্টিফিক ভাবে 16 বছরের আগে বিয়েটা যেন না হয়। কারণ কি, যে 16 বছরের ভিতরে তার ওই ট্রান্সফরমেশন জোনটা তৈরি হয়ে যায় এবং যখন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দেয় খুব সহজেই সে এফেক্টেড কম হয়। আর যেটা যে নিজস্ব যে প্রমিসকিউইটি যেটা, সেটা থেকে তারা অবশ্যই নিজেকে প্রহিবিট করবে। এবং যেটা সহজ ভাষায় যে একাধিক যৌন সঙ্গী রাখা যাবে না, যে আমাদের ইসলামিক কান্ট্রিতে আসলে এটা তো নেই। আর এটা আমরা জানি যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কিন্তু আসলে একটা মেয়ের কাছে তার পুরুষ সঙ্গীর থেকেই আসে। তাহলে পুরুষ সঙ্গীটা সেভাবে সিলেক্ট করতে পারলে ভালো হতো, কিন্তু আসলে আমাদের তো ওরকম সুযোগ নাই। তো বাইরের দেশে হচ্ছে যে মেয়েদের কিছু বলার কোনো সুযোগ থাকে, কিন্তু আমাদের কিন্তু ওরকম এখনো সেরকম সুযোগ হয়ে ওঠেনি। তো এই জিনিসটা যে করতে হবে। আর একটা যেটা যে বেরিয়ার মেথড যদি তারা ইউজ করে তাহলে সেটা ভালো, তাহলে সরাসরি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে ইনফেক্টেড হলো না। আর ওরাল কন্ট্রাসেপটিভ পিল যারা 5 থেকে 10 বছরের বেশি ব্যবহার করছে, তাহলে ওনাদেরকে একটু অল্টারনেট করে অন্যান্য কন্ট্রাসেপটিভ ইউজ করতে হবে, কারণ এটা হচ্ছে যে তাকে রিস্ক ফ্যাক্টর হিসেবে এটা কাজ করে। আরেকটা আছে ফ্যামিলি ফ্যামিলি। হিস্ট্রিটা? জি, জি। আপনি কার্সিনোমা সার্ভিক্সে ফ্যামিলি হিস্ট্রিটা তত বেশি ইম্পর্টেন্ট, মানে জেনেটিক এরকম কোনো আসলে নেই। এটা মেইনলি হচ্ছে যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা যে আক্রান্তটা, এটাই আসলে মেইনলি। এবং সেটা হচ্ছে যে ওই আমাদের বয়সের সাথে সাথে যে এইটা যদি আমরা ব্যারিয়ারটা যদি করতে পারি, এবং জন্ম নিয়ন্ত্রণ যে জিনিসটা যে 2 এর বেশি সন্তান হওয়া যাবে না,
তো বেশি সন্তান যদি না হয়, বেশি বেশি সে ইন্টারকোর্সে যাবে না, তাহলে হচ্ছে প্রিভেনশনটা ঠিক মতো হবে। আর স্মোকিং যেটা, যে আমাদের দেশে আসলে এটা তো নাই, কিন্তু বাইরের দেশে আছে, অথবা যারা করে থাকেন তারা যদি স্মোকিংটা করেন তাহলে তারা এটা থেকে বাঁচতে পারবেন। আর ইমিউনো কম্প্রোমাইজ যারা আছেন, তাদেরকে তাদের ইমিউনিটিটাকে বুস্ট আপ করতে হবে। বিশেষত আমাদের দেশে তো ডায়াবেটিস, এখন তো ডায়াবেটিস মেলাইটাস মানে ঘরে ঘরেই আছে। তো তখন তো কিছুটা ইমিউনোসাপ্রেসিভ থাকে। তো এই যাদের ডায়াবেটিস আছে ওনাদেরকে ওয়েল কন্ট্রোল হিসাবে চলতে হবে। আর ওই একইভাবে যে আরেকটা যেটা যে মুসলিমদের তো যে সার্কামসিশন কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেখানে কিন্তু এটা আমাদেরকে হেল্প প্রিভেন্ট করে সিএস সার্ভিস হতে। যে হিন্দু কাস্টমসে যারা, তাদের কিন্তু ওই সার্কামসিশন হচ্ছে না বলে ওখানেও কিন্তু হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার চান্সটা একটু বেশি থাকে। এগুলো জিনিস যদি অনেক আমরা হচ্ছে একটু বেঁচে চলতে পারি, তাহলে হচ্ছে অনেকাংশেই আহ, মহিলারা পারবেন তাদের হচ্ছে যে ক্যান্সারটাকে প্রিভেন্ট করতে। আর ভ্যাকসিনেশনের মাধ্যমে যে যে এখন যে বাচ্চারা স্কুল গোয়িং বাচ্চারা, আমাদের তো টার্গেট যে সরকারিভাবেই কিন্তু এখন একটা টার্গেট নেওয়া হয়েছে যে 2030 সালের ভেতরে 90% বাচ্চাদের, যারা 5 থেকে 10 বছরের বাচ্চারা, তাদেরকে টার্গেট করে 90%কেই হচ্ছে যে ভ্যাকসিন দেওয়া হবে। সেটা এমনও হতে পারে যে ইপিআই শিডিউলের মতো করে সেই ভ্যাকসিনটা তাদেরকে ইনশিওর করা হবে। আর যারা এটার ভিতরে যেতে পারছেন না, তাহলে 15 বছরের নিচে যে যারা, তাদেরকেও হচ্ছে যে ভ্যাকসিনের মাধ্যমে যদি আমরা করতে পারি, তাহলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা ইনফেকশন হওয়ার চান্সটা কমই থাকবে। এমনিতেই ডক্টর আসলে নাজনীন, কোভিড এই ভ্যাকসিনের ব্যাপারটা আমরা আরো ভালো করে জানতে চাই যে এই যে বাচ্চাদের ভ্যাকসিনের কথা বলছেন, সাধারণ যারা আছে তারা অনেকেই কিন্তু ব্যাপারটা জানে না যে, হয়তো জানে না যে বাচ্চাদেরও এই সার্ভিক্যাল ক্যান্সারের টিকা দেয়া হয়, এবং সেটা কত বছর বয়স থেকে শুরু করা যায়, এবং বড়দের ভ্যাকসিনের সাথে বাচ্চাদের ভ্যাকসিনের পার্থক্যটা কি, এবং কত বছর বয়স পর্যন্ত এই ভ্যাকসিনটা দেয়া হয়। এই ভ্যাকসিন সম্পর্কে আমার আসলে অনেক কোশ্চেন, আপনি যদি একটা একটা করে উত্তর দিতে থাকেন। হ্যাঁ, ভ্যাকসিনটা তো আসলেই ইম্পর্টেন্ট একটা ইস্যু, যেটা বলা হয় 9 থেকে 15 বছরের মেয়ে বাচ্চাদেরকে টার্গেট করে, তবে এটা 26 বছর পর্যন্ত দেয়া যেতে পারে। আসলে ভ্যাকসিন আমরা কাদেরকে দিচ্ছি? যারা হচ্ছে যে এখনো সেক্সুয়ালি অ্যাক্টিভ না, তাদেরকে আমরা ভ্যাকসিন দিয়ে তাদেরকে প্রিভেনশন করছি, তাই তো? তা এখন যে সেক্সুয়ালি জি। অ্যাক্টিভ হয়ে গেছেন, তাকে তো হচ্ছে যে হেল্প করবে না তা না, করবে, কিন্তু যারা অ্যাক্টিভ না তার আগেই দিতে পারলে জিনিসটা বেশি ইফেক্টিভ হবে। আর ভ্যাকসিন যেটা, যে আমরা জানি যে 2 ধরনের ভ্যাকসিন আমাদের বাজারে প্রচলিত আছে এখন পর্যন্ত। সেটা হচ্ছে যে ভ্যাকসিনটা কিভাবে তৈরি হয়, সেটা হচ্ছে আমরা জানি যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কিছু লো রিস্ক গ্রুপ আছে, কিছু হাই রিস্ক ভিরুলেন্স যেটা, সেভাবেই তাদেরকে ভাগ করা হয়েছে। তো 200-এর মতো হচ্ছে যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আছে। তাদের ভিতরে 120টা এই যেটা স্ট্রেইন, তারা হচ্ছে যে আমাদের এই কার্সিনোমা সার্ভিক্সের সাথে জড়িত, এবং তাদের ভিতরে হচ্ছে যে দেখা যায় 15টা ভাইরাস হচ্ছে গিয়ে বিশেষত হাই রিস্কের ভিতরে পড়েছে। তো এই টার্গেট হচ্ছে যে এই হাই রিস্কের যারা, তাদের বিরুদ্ধেই হচ্ছে ভ্যাকসিনটা তৈরি করা। তো এখন পর্যন্ত আমাদের 3 ধরনের ভ্যাকসিন তৈরি হয়েছে। একটা হচ্ছে বাইভ্যালেন্ট, আরেকটা হচ্ছে টেট্রাভ্যালেন্ট, আরেকটা হচ্ছে নোনাভ্যালেন্ট ভ্যাকসিন। তো বাইভ্যালেন্ট যেটা, সেটা হচ্ছে যে আমাদের ভিরুলেন্স, যে আমার কথা কি শোনা যাচ্ছে কম? আহ ক্লিয়ার না? একটু আস্তে শোনা যাচ্ছে, আহ, যাচ্ছে কিন্তু কারণ আমি শুনতে আসলে পাচ্ছি। অন্য দর্শকরা শুনতে পাচ্ছে কিনা সেটা আমি দেখার চেষ্টা করছি। এখন আমি শোনা শুনতে যাচ্ছে? পাচ্ছি যদিও এখন শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে, একটু আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, আমি বুঝতে আচ্ছা, পারছি। আমার মনে হয় সেটা আমার হচ্ছে দর্শকরা বুঝতে পারছে, কারণ সেটা হচ্ছে যে বাইভ্যালেন্ট ভ্যাকসিন যেটা, সেটা তো আমরা বলছি যে স্ট্রেন হচ্ছে 16 আর 18 এর বিরুদ্ধে, এবং বাজারে সার্ভারিক্স নামে এটা আছে। এবং এইটা হচ্ছে যে আমাদের দুইটা শিডিউলে দেওয়া হবে। আর হচ্ছে যে টেট্রাভ্যালেন্ট যেটা, যে লো রিস্ক ফ্যাক্টর এবং হাই রিস্ক ফ্যাক্টর, লো রিস্ক স্ট্রেন এবং হাই রিস্ক স্ট্রেনের এগেনস্টে 6-11 হচ্ছে লো, এবং হাই হচ্ছে 16 এবং 18 এর বিরুদ্ধে। তো এদেরকে হচ্ছে যে দেওয়া হবে। এবং ননাভ্যালেন্ট যেটা, সেটা আমাদের দেশে এখনো প্রচলিত হয়নি, যে উন্নত বিশ্বে এটা দেয়া হচ্ছে। উন্নত বিশ্বে কিন্তু আরেকটা ব্যাপার যে এখানে মেয়ে বাচ্চার পাশাপাশি তারা কিন্তু ছেলে বাচ্চাদেরকেও টার্গেট করেছে। কারণ আমরা জানি যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যে শুধু জরায়ু মুখের ক্যান্সার করছে তা কিন্তু না, এ কিন্তু আরো কিছু ক্যান্সারের সাথে সে ওতপ্রোতভাবে জড়িত। যেমন ছেলেদের ক্ষেত্রে পেনাইল ক্যান্সার করছে, এনোরেক্টাল রিজনে অ্যানাল ক্যান্সারের সাথে সে জড়িত, এবং হচ্ছে যে ওরাল ক্যান্সারের সাথেও সে করে থাকে।
তাহলে এটা প্রিভেন্ট করার জন্য তাহলে আমাদেরকে যদি আমরা ভ্যাকসিন মেয়ে বাচ্চার পাশাপাশি ছেলে বাচ্চাদেরকে করতে পারি, তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে কন্ট্রোল করা যায়। তো এই জন্য ওদের দেশে ছেলে বাচ্চাদেরকে টার্গেট করা হচ্ছে। তো আমাদের দেশে এখনো ওইভাবে ওটা এখনো ইসের ভিতরে রয়ে গেছে, আর মেয়ে বাচ্চাদেরকে, স্কুল গোয়িং বাচ্চাদেরকেই টার্গেট করা হচ্ছে। এবং যেটা আমি একটু আগেই বললাম যে 2030 সালের ভিতরে কিন্তু আমাদের দেশের 5 থেকে 10 বছরের বাচ্চাদের 90 ভাগই হচ্ছে যে সেটা কাভারেজে নিয়ে আসা হবে। এবং সরকার আরো করেছেন যে 70% মহিলাদের, যাদের হচ্ছে আমরা এখন শুধুমাত্র ভায়া টেস্টের মাধ্যমে ডিটেক্ট করছি, তখন আমরা একটু হাই টেস্ট, যেটা যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ডিটেকশন এবং প্যাপস টেস্ট, যেটার মাধ্যমে আসলে আমরা 70% মানুষেরই হচ্ছে স্ক্রিনিং এর আওতায় আনবো। ভাইয়ার সাথে হচ্ছে যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ডিএনএ টেস্টিংটাও থাকবে। এটা আচ্ছা। প্রক্রিয়ায় আছে এবং 2030 সালের ভেতরে এই প্রক্রিয়াটা কার্যকর হবে। এবং আর একটা যেটা যে 90% যাদের রোগ শনাক্ত হয়েছে তাদের চিকিৎসাকে ইনশিওর করা হবে 2030 সালের ভেতরে। তাহলে আশা করা যায় যে আমাদের দেশে 2030 সালে এই জরায়ুর মুখের ক্যান্সারকে কিন্তু অনেকটাই কন্ট্রোলে নিয়ে আসা হবে। এবং পোলিও যেমন আমাদের দেশ থেকে হচ্ছে নির্মূল করা হয়েছে, আমাদের সরকার তেমন ভাবেই চেষ্টা বুঝলাম। করছেন যে জরায়ুর মুখের ক্যান্সারকে প্রিভেনশনের মাধ্যমে ওইভাবে হয়তোবা নির্মূল করা সম্ভব হবে। হবে। যেহেতু পরিকল্পনা আছে, সময় যদি এর চেয়ে একটু বেশিও লাগে, ইনশাল্লাহ নির্মূল হবে। তো ইনশাআল্লাহ। ডক্টর নাজরিন, আমার আরেকটা প্রশ্ন ছিল ভ্যাকসিন সংক্রান্ত, সেটা হচ্ছে ভ্যাকসিনটা কি 100% প্রোটেকশন দিবে? আচ্ছা, যারা ভ্যাকসিন এটা তো নিচ্ছে আসলে তাদের কি? ডক্টর নাজরিন, 100% ভালো শোনা যাচ্ছে না। প্রোটেকশন দেবে এই কথাটা এখনো বলা যাবে না, কেন কারণ হচ্ছে যাই কিন্তু এটা, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আমাকে কি শোনা যাচ্ছে? এখন শোনা আচ্ছা, যাচ্ছে ডক্টর 2008 সাল নাজরিন, থেকে এখন কিন্তু আমি আমাদের দেশে পাইলট প্রজেক্টের মাধ্যমে কিন্তু ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখন যেটা যে এই ভ্যাকসিন আমাদেরকে 100% প্রোটেকশন দিবে কিনা, আমি কিন্তু বলেই নিয়েছি যে কিন্তু এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের স্ট্রেন আছে 200টা, তার ভিতরে 120টা আমাদের আহ, মেয়েদের প্রজনন তন্ত্রের ক্যান্সারের সাথে জড়িত, এবং তার ভিতরে 15টা হচ্ছে যে হাই রিস্কের ভিতরে আছে। তো আমরা ভ্যাকসিনটা তৈরি করি কিভাবে? যারা হাই ভিরুলেন্স তাদের এগেনস্টে আমরা টিকা দিচ্ছি কাদেরকে? একটা হচ্ছে যে বাইভ্যালেন্ট, আর একটা হচ্ছে টেট্রাভ্যালেন্ট, আর একটা হচ্ছে ননাভ্যালেন্ট, যেটা এখনো আমরা পাইনি। ননাভ্যালেন্ট তো আমাদের দেশে এখনো আসে নাই। তাহলে আমরা কিভাবে বলবো যে 100% প্রোটেকশন দিবে? কারণ আমি তো সবার বিরুদ্ধে তৈরি করে দিতে পারছি না। যারা তাই বেশি আজকে এটা আহ, রোগ করছে তাদের হাত থেকে হয়তো আমরা রক্ষা পাবো, কিন্তু আরো অনেক ভ্যারিয়েন্ট থেকে যাবে, যেটা দিয়ে হওয়ার চান্স আছে, তাই তো? থেকে, হ্যাঁ সেটা করবে। তো যেটা যে আমরা কিছুটা তো প্রিভেন্ট হতে পারছি, যেটা যে ভ্যাকসিন নিচ্ছে না সে 0%, আর যে নিতে পারছে সে 80% প্রিভেনশন মানে প্রোটেকশন পাচ্ছে, তাহলে অবশ্যই আমরা 80% কে গুরুত্ব সহকারে দেখবো। জি, জি, অবশ্যই। আহ, আমরা ট্রিটমেন্টের ব্যাপারে জানলাম, প্রিভেনশনের ব্যাপারেও জানলাম। ট্রিটমেন্টের ব্যাপারে আমি আরেকটু জানতে চাচ্ছি। যখন আহ, একটু লেট স্টেজে আসে, তখন আপনারা কি করেন? জরায়ু অপারেশন করা আচ্ছা, হয় বা রেডিওথেরাপি বা কেমোথেরাপি, কোনটা বেটার, কোনটা করে থাকেন? আচ্ছা। প্রথমত আসলে তো জরায়ুর মুখের ক্যান্সারকে যদি স্টেজ হিসাবে সাধারণ মানুষের কাছে উপস্থাপন করতে গেলে বলতে হয় যে আর্লি স্টেজ আর লেট স্টেজ। আর্লি স্টেজ হচ্ছে যে স্টেজিং তো আমাদের চারটা, 1 থেকে 4, 1 2 3 4। তো আর্লি স্টেজ হিসাবে ধরা হয় যে 1 থেকে 2A, 2 কে দুই ভাগে ভাগ আছে, AB। 2A পর্যন্ত হচ্ছে আর্লি স্টেজ, আর 2B থেকে 4B পর্যন্ত হচ্ছে লেট স্টেজ। তো বেশিরভাগ রোগী কিন্তু আমাদের কাছে অ্যাডভান্স স্টেজে আসছে। আর অ্যাডভান্স স্টেজের হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে মানা যায় যে ওদের ট্রিটমেন্টটা হয় কেমো রেডিয়েশনের মাধ্যমে। কেমো রেডিয়েশনটা কি? কেমোথেরাপি যেটা দেয়া হয়, কারণ হচ্ছে যে আমরা বুঝতেই পারছি যে লেট স্টেজ মানে সেটা অনেকটা জায়গায় ছড়িয়ে গেছে, এবং এই ছড়ানোটাকে আরেকটু কন্ট্রোলে আনতে হবে, যার জন্য কেমোথেরাপিটা দেয়া হয়। আর মেইন ট্রিটমেন্টটা হচ্ছে কিন্তু আসলে রেডিও থেরাপি, যেটা হচ্ছে যে আমাদের এক্সটার্নাল বিম রেডিও থেরাপি এবং ব্র্যাকিথেরাপির মাধ্যমে চিকিৎসাটা করা হয়। আর প্রথম আর্লি স্টেজে যেটা, সেখানে হচ্ছে করা হয় সার্জারি, প্রাইমারি সার্জারি হিসাবে, যেটা রেডিক্যাল হিস্টেক্টমি সবার মুখে মুখে, বার্ডিন হিস্টেক্টমি তো সবার মুখে মুখে আছে। তো রেডিক্যাল হিস্টেক্টমি করা হয়, সেটাও হচ্ছে যে আসলে স্টেজিং এর
না, অনেক সূক্ষ্মভাবে ভাগ আছে। যে ভাগটা সাধারণ মানুষের কাছে একটু কমপ্লিকেটেড হবে। তো ওইখানেও আমাদের কিছু ভাগ আছে যে কখন আমরা অপারেশনটা করতে পারবো, কখন করতে পারবো না। তো আমাদেরকে যে 1 কেও কিন্তু আমরা ভাগ করেছি A, B হিসাবে। B কে আবার ৩ ভাগে ভাগ করেছে। তো B এর B2 যেটা সেটা হচ্ছে আপ টু 4 সেন্টিমিটার পর্যন্ত। তো আমাদের বলা হয় যে 4 সেন্টিমিটার পর্যন্ত আমরা অপারেশনটা করে থাকি। 4 এর বেশি হয়ে গেলে আমরা সাধারণত অপারেশন করতে মানে করতে চাই না, কারণ তখন করলে যেটা হয় যে তার কমপ্লিকেশনটা অনেক বেশি হয় এবং দেখা যায় যে তার ইনভলভমেন্টটা থেকেই যায়। আমাদের মেইন টার্গেট হচ্ছে যে আমরা আহ, তাদেরকে ট্রিটমেন্টটা দিব একটা মডালিটিস হিসাবে। একটা মডালিটিস বলতে হয় সার্জারি, নয় রেডিওথেরাপি। কারণ একটা রোগীকে দুইটা ট্রিটমেন্ট দিয়ে শুধু শুধু তার কমপ্লিকেশন গুলা বাড়ানোর কোনো জাস্টিফিকেশন নাই। কারণ যাকে আমি যদি তাকে দেখি যে রেডিওথেরাপি দিতেই হচ্ছে, যে যার 4 সেন্টিমিটারের বেশি, তাকে কিন্তু রেডিওথেরাপি দিতে হবে। তো তখন হচ্ছে যে কারণ আরো আরো ইনভলভমেন্ট আছে, তাদের লিম্ফ নোড আছে, আশেপাশে প্যারামেট্রিয়াম আমরা বলি, অনেক ইনভলভমেন্ট, তারপরে লিম্ফোভাস্কুলার স্পেস, এগুলো যদি ইনভলভমেন্ট থেকে থাকে তখন কিন্তু তাকে রেডিওথেরাপি দিতে হবে। তো সে সার্জারিতেও গেল, পরে আবার রেডিওথেরাপিটাও নিতে হলো, তো সেটা তার জন্য একটা এক্সট্রা বার্ডেন, তার লাইফ এক্সপেক্টেন্সিটাও অনেকটা কমে যাবে। তো এই জন্য আমাদের টার্গেট থাকে যে একটা মডালিটিসে যাওয়া, এবং চেষ্টা থাকবে যদি তারা আর্লি স্টেজে আসে অবশ্যই হচ্ছে যে সার্জারি। কারণ সার্জারি তো বুঝতেই পারছেন যে রোগীর বুঝতে, তার সাইকোলজিক্যাল একটা ইয়ে যে আমার শরীরে ক্যান্সারের জীবাণু নাই, কেটে সব ফেলে দেওয়া হয়েছে, এটা কিন্তু তাদের তাদের কাছে খুব বড় একটা ইস্যু। এবং এটাতে দেখা যায় কি অনেক রোগী অনেক ভালো ফিল করে। কেউ যদি রেডিওথেরাপি পেয়ে একটা রোগী যতটা মেন্টালি স্যাটিসফ্যাকশনে থাকে, সেই রোগীটা যদি সার্জারির মাধ্যমে তার ট্রিটমেন্টটা হয়, সে কিন্তু মাচ মোর, তার এই কনফিডেন্স বেশি থাকে যে আমার শরীরে জীবাণুটা নাই। তাই সার্জারিটা আমরা প্রেফার করি। ওই যেটা যে আর্লি স্টেজে যদি আসে তাহলে অবশ্যই আমরা সার্জারিটাই প্রেফার করি রোগীদের জন্য। আচ্ছা। আহ, তো আমরা চেম্বারে সাধারণত আমরা যে ধরনের পেশেন্ট গুলো পাই, যেটা আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ আলোচনা, যে আমরা কিন্তু লেট স্টেজেই পেশেন্ট গুলো আসলে বেশি পাই। এবং সাধারণত আমরা ওল্ড পেশেন্ট পাই, যেহেতু ডিজিজটা প্রায় 10 থেকে 12 বছর ধরে গ্রো করতে থাকে। এই জন্য হয়তো আমরা একটু বয়স্ক রোগীদেরই আসলে বেশি পাই। কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা যেটা নিয়ে আজকে আমি সবাই দর্শকদের বলবো যে আপনারা স্ক্রিনিং এ আসুন, ভাইয়া টেস্ট গুলো করুন। এটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চাঁদপুরের ফরিদগঞ্জ, হ্যাঁ, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ এবং কচুয়াতে কিন্তু ভাইয়া টেস্ট হচ্ছে, সদর হাসপাতালেও হচ্ছে। তো ভাইয়া টেস্টের মাধ্যমে আর্লি ডায়াগনোসিস হলে এটার চিকিৎসা আছে এবং এটা ক্যান্সার স্টেজে যাবে না, আগেই এটা চিকিৎসা হয়ে যাবে। ডক্টর নাজনীন, তো বিশ্বের প্রেক্ষাপটে আপনি সারা বিশ্বে মানে এই সার্ভিক্যাল ক্যান্সারের পরিস্থিতিটা সাথে আমাদের দেশে কম্পেয়ার করলে আমাদের অবস্থা, আপনি বলছেন যে বিশ্বের উন্নত দেশগুলোর তুলনায় অনুন্নত দেশগুলোতে এই ক্যান্সারের প্রাদুর্ভাবটা বেশি। হ্যাঁ, তো সেক্ষেত্রে সেক্ষেত্রে সরকারের সামনে বেশ কিছু স্ট্র্যাটেজি আছে। সামনে কয়েক বছরের মধ্যে আমরা 30 সালের মধ্যে আশা করতে পারি যে আমরা যদি সেগুলো সাকসেসফুল হয়, তাহলে সার্ভিক্যাল ক্যান্সার বা জরার মুখের ক্যান্সার অনেকটাই কমে আসবে। তো আমরা অবশ্যই অনেক হবে। এবং যেটা যে আমাদের আরেকটা আমরা যেটা প্রাথমিকভাবে ওই ট্রিটমেন্টটা আসলে জনসাধারণের জেনে থাকলে সেটা আরেকটু বেশি ভালো হয়। যে প্রাথমিকভাবে আপনারা যখন ভায়া টেস্টের মাধ্যমে যখন দেখলেন যে অ্যাসিডোহাইট এরিয়া আছে, অর্থাৎ ভায়া টেস্ট পজিটিভ আছে, তখন যখন আপনারা সদর হাসপাতালে রেফার করছেন রোগীগুলোকে, এবং সদর হাসপাতাল থেকে কোনো কোনো জায়গায় এখনো তো সবগুলো ডিস্ট্রিক্টে আসলে কলপোস্কোপিস্ট নাই। তো এই জন্য হচ্ছে জি, আমাদের সবগুলো সদর হাসপাতালে কিন্তু কলপোস্কোপি হচ্ছে না। তো তখন তারা কিন্তু বড় বড় হাসপাতালগুলোতে এবং হচ্ছে যে আম, বিভাগীয় হাসপাতাল এবং হচ্ছে আমাদের এই বিএসএমএমইউ এর মতো টার্সিয়ারি লেভেল হসপিটালগুলোতেই রেফার হচ্ছে। তো তখন কিন্তু আমরা কলপোস্কোপির মাধ্যমে যেই সাথে সাথে তাদের যে ট্রিটমেন্টটা দিয়ে দিচ্ছি, সেটা কিন্তু অনেকাংশেই তাদের জন্য অনেকটাই উপকারী। কোনো কোনো রোগী কিন্তু দেখা যায় যে ভায়া পজিটিভ হলো, ভয় আর আসলোই না, আমার শরীরে ক্যান্সারের জীবাণু, আমি আর যাবো না। কিন্তু সেটা যেন তারা না করে, তাদেরকে অবশ্যই পরবর্তীটা যে আমরা এখানে কল্পোস্কোপির মাধ্যমে কিন্তু তার চিকিৎসাটা সাথে সাথে করে দিতে পারছি, যে সি অ্যান্ড ট্রিটের মাধ্যমে। এবং এখানে তো যেটা আমরা বায়োপসি বললাম যে আমি কল্পোস্কোপির মাধ্যমে যেখানে প্যাথোলজি আমার কাছে মনে হলো, সেখান থেকে আমরা ভিলাই টেস্ট করে, মাত্র ওই যে আয়োডিন দিয়ে, আমরা আয়োডিন দিয়ে জায়গাটাকে ট্রেস করি এবং তারপর সেখান থেকে বায়োপসি নিয়ে আমরা হচ্ছে যে
সেই রোগীগুলাকে সাথে সাথে চিকিৎসা দেওয়ার মতো হলে আমরা অ্যাবলেশন পদ্ধতিতে তাদেরকে চিকিৎসাটা দিয়ে দিই। থার্মাল অ্যাবলেশন, ক্রায়োথেরাপির মাধ্যমে চিকিৎসাটা হয়। এবং যাদেরকে দেখা যায় যে ওই বায়োপসি রিপোর্ট নিয়ে আসলো এবং তাদের CIN2 CIN3 এরকম আসলো, তাদেরকে কিন্তু আমরা লিভ জনসাধারণের মাধ্যমে কিছুটা মাংসটা বড় করে কেটে নিয়ে আমরা কিন্তু তাদের চিকিৎসাটা দিয়ে দিচ্ছি। এবং এরা কিন্তু দেখা যায় যে এই লিপের মাধ্যমেই তাদের যে অংশটুকু প্যাথোলজি ছিল সেটা কিন্তু অনেকটাই ভালো হয়ে গেল, এবং হচ্ছে যে তার ওই পরবর্তী আর্লি স্টেজে কিন্তু সে আর গেল না। সুতরাং প্রি জি জি ইনভেসিভ অংশে যখন আমরা যদি তাদেরকে ট্রেস করতে পারি, স্ক্রিনিং এর মাধ্যমে ট্রেস করে এবং সাথে সাথে যদি আমরা তাদেরকে চিকিৎসাটা দিই, এভাবে আমরা কিন্তু প্রিভেনশনটা অনেক অংশেই, আর্লি স্টেজ পর্যন্ত যাবেই না, অনেকাংশেই তাদেরকে আমরা চিকিৎসা মানে তারা চিকিৎসাটা পেয়ে যায়। তো এই জন্য অনেক জি আমি দেখেছি যে অনেকে যখন আসে মানে ওই যে একটা লাল কার্ড পেলে পরে রোগীগুলা মানে মানসিক ভাবে এতটাই ভেঙে পড়ে যে আমার বোধহয় জরায়ুর জীবাণু মানে জরায়ুমুক্ত ক্যান্সারের জীবাণু চলে আসছে, তার ক্যান্সার হয়ে গেছে, মানে পুরো মর্মাহত অবস্থা হয়ে যায়। কিন্তু এটার থেকেও যে আমরা চিকিৎসা পেয়ে তার সম্পূর্ণই সে ভালো থাকবে, 100% সে ভালো হয়ে যাবে, এই জিনিসটা আমাদের তাদের কাউন্সিলিংটা ওরকম করে আসলে হচ্ছে না, যেটা তাদেরকে আমাদের করা উচিত। জি জি অবশ্যই। আর যদি ভাইয়া নেগেটিভ হয়, এর মানে কি বোঝায় যে তার ক্যান্সার হওয়ার কোনো চান্স নেই আপাতত? সেটা কি বোঝায়? আপাতত যেটা, যে একবার যদি নেগেটিভ হয় তাহলে আমরা তাদেরকে বলি যে 5 বছর পরে আসবেন, তার মানে কি তাহলে 5 বছর পর্যন্ত জি, সে এই হচ্ছে 5 যে বছর আমরা, সে মোটামুটি নিশ্চিন্তে থাকতে পারবে। সে নিশ্চিন্ত থাকতে পারবে যে এটা। তবে তার যে রিস্ক ফ্যাক্টর গুলা ছিল সেগুলাতে তাকে হচ্ছে গিয়ে কন্ট্রোল করে চলতে হবে, কারণ সে যখন আবার ওগুলাতে এক্সপোজ হবে তখন তার চান্সটা আবারও আসবে। জি জি। ডক্টর নাজনীন, ঢাকায় যদি কোনো পেশেন্ট জরায়ুর মুখের ক্যান্সার সন্দেহ করে যায়, সে কোন হাসপাতালগুলোতে যাবে এই সম্পর্কে যদি একটা সংক্ষিপ্ত ধারণা দিতেন। ভাইরাল টেস্ট যদি ওখানে পজিটিভ হয় ঢাকার কোথায় আসবে এটা? জি, অথবা কোনো পেশেন্টের যদি পিভি আচ্ছা ব্লিডিং, জরায়ু থেকে ব্লিডিং হচ্ছে, বা কোনো প্রাইভেট চেম্বার থেকে যদি কোনো ডক্টর তাকে ঢাকায় রেফার করে, সেসব ক্ষেত্রে সে কোন কোন হসপিটালগুলোতে চিকিৎসা নিতে বা সেবা নিতে যেতে পারে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু যে আসলে আমাদেরকে অনেক সময় আমরা দিশেহারা হয়ে যাই যে আমি কোথায় যাব। রেফারেল সিস্টেমটা খুব ইম্পর্টেন্ট। জি, যে রেফারেল সিস্টেমটা সেটা জানতে ডেভেলপ করা, চাচ্ছিলাম। এবং এই রেফারেল সিস্টেমের মাধ্যমে হচ্ছে যে যেটা প্রথমত যদি সম্ভব হয় যে যেখানে প্রথম ডায়াগনোসিস হলো যে তার পারভেজনাল ব্লিডিং হচ্ছে এবং হচ্ছে যে সে সিএস কার্সিনোমা অফ দ্য সার্ভিক্স ধারণা করা যায়, তাহলে একটা বায়োপসি যদি নেওয়া যেত ওখান থেকে এবং তাকে যদি একটু কনফার্ম করা যেত তাহলে সেটা বেশি ভালো হয়। যে তখন ডায়াগনোসিসটা হয়ে গেল যে তার জরায়ুর মুখের ক্যান্সার, এবং তখন এই রোগীটা হচ্ছে যে আইডিয়াল হচ্ছে গাইনোকোলজিক্যাল অনকোলজিস্টের মাধ্যমে, অর্থাৎ গাইনির ক্যান্সার বিশেষজ্ঞর মাধ্যমে চিকিৎসাটা দেয়া। কারণ এই রোগীটা যদি একজন গাইনি অনকোলজিস্ট ওই অপারেশনে না থাকেন তাহলে কিন্তু ওনার যদি সার্জারি করতে হয় সার্জারিটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। কারণ সাধারণ গাইনি, যে একজন গাইনোকোলজিস্ট এবং একজন গাইনির ক্যান্সারের বিশেষজ্ঞ, দুজনের ভেতরে অল্প হলেও পার্থক্য আছে। এবং সেই জন্যই বেস্ট হবে এই ধরনের যাদের হচ্ছে যে জরায়ুর মুখের ক্যান্সার শনাক্ত হয়ে গেছে তাদের অবশ্যই অপারেশনটা গাইনোকোলজিক্যাল অনকোলজিস্টের মাধ্যমে করানো। কারণ যে রেডিক্যাল হিস্টেকটমি এবং যেভাবে তাকে অপারেশনটা করতে হবে সেটা সে যতটা ভালো পারবে অন্যরা তার চেয়ে কিছুটা হলেও কম পারবে। তাহলে সে চিকিৎসাটা কোথায় নেবে? চিকিৎসাটা নেবে যেই যেই জায়গায় গাইনোকোলজিক্যাল অনকোলজির ব্রাঞ্চ তৈরি হয়েছে। যেমন সরকারি মেডিকেলগুলোতে ঢাকা মেডিকেল কলেজে আছে, মহাখালী ক্যান্সার হাসপাতাল আছে, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি আছে, এবং সরকারিভাবে 8টা মেডিকেল কলেজে প্ল্যানে আছে যে গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগ তৈরি করা, এবং ওটা প্রক্রিয়াধীন আছে। এবং সেগুলো জায়গাতেও আমাদের মতো যারা আমরা যারা এখন ট্রেনিং করছি এবং এফসিপিএস দিব, পাশ করব, তাদেরকে হচ্ছে যে ওগুলা জায়গায় এই রোগীগুলাকে অপারেশনের জন্য নিযুক্ত করা হবে এবং তখন তাদের মাধ্যমে এগুলা করলে বেশি ভালো হবে। তাহলে ওই বড় বড় জি হাসপাতাল যেগুলো জায়গায় কলোনোস্কোপিস্ট আছেন, যেগুলো জায়গায় গাইনি অনকোলজি ট্রেনিং প্রাপ্ত ডাক্তাররা আছেন, সেগুলো জায়গায় এই রোগীগুলাকে রেফার করতে হবে প্রপার ট্রিটমেন্ট পাওয়ার জন্য। কারণ একটা রোগী কিন্তু ঘুরে ঘুরে বেড়াবে না। কারণ একবার দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে আরেকটা যেটা দেখা যায় যে ধারণা করে তাকে একটা অপারেশন করলো, অপারেশন হচ্ছে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেকটমি,
অথবা ভ্যাজানাল হিস্টেক্টমি করে দিল। বায়োপসি রিপোর্ট আসলে মানে ওই হিস্টোপ্যাথোলজিক্যাল রিপোর্টটা হলো তার স্কোয়ামাস সেল কার্সিনোমা। এরকম। বেশিরভাগই যেটা হয় 90% এর ক্ষেত্রে অ্যাডিনোকার্সিনোমাও হতে পারে। তো তখন রোগীটার কি হবে? তাহলে তাকে আবারও অপারেশন করতে হবে, কারণ তার অপারেশনটা তখন ইনকমপ্লিট ছিল। শুধুমাত্র জরায়ু ফেললে তো তার অপারেশনটা হলো না। তার হচ্ছে যে গ্রেডিং এর উপরে অনেক কিছু নির্ভর করছে। তাই এদের চিকিৎসা বেশি ভালো হবে যে গাইনোকোলজিক্যাল অনকোলজিস্টের মাধ্যমে ট্রিটমেন্টটা হওয়া। এগুলাকে আবার এই ঝামেলা একটা অপারেশন একটা অপারেশন গুলা সে কয়বার ফেস করবে? এটাই। সেটাই। আহ, এবং আমরা লাকি যে আমরা আজকে গাইনোকোলজিক্যাল অনকোলজিস্টকে আমাদের লাইভে নিয়ে আসতে পেরেছি। এখানে আমি মোল্লার একজন দর্শকের প্রশ্ন দেখতে পাচ্ছি, কিন্তু উনার প্রশ্নটা সম্ভবত আমাদের আলোচনার সাথে সম্পর্কিত না। আম, যাই হোক, আপনাকে এটা ধন্যবাদ মনে হয় প্রশ্ন ভাইরাল করার জন্য। ইনফেকশন হতে পারে। হ্যাঁ, ভাইরাল কোনো ইনফেকশন যেটা হার্পিস এই জাতীয় কিছু হতে পারে হয়তো, বা এটা আমরা যদি সরাসরি দেখতে জায়গাটা দেখা যায় তাহলে হয়তো বা বোঝা যেত। অনেক সময় ফোসকার সেটাই, মতো পড়ে, উনি আসলে ডিরেক্টলি মানে স্পষ্ট ভাবে সিমটমটা অত বেশি ভালোভাবে লিখেন নাই। সেটাই। তাহলে আহ, আমরা মনে হয় আমরা যে আলোচনাগুলো করেছি, আমাদের দর্শকদের একটা মোটামুটি ধারণা হয়েছে, অনেক কিছুই ক্লিয়ার হয়েছে। আমরা আমি নিজেও অনেক কিছু ক্লিয়ার হয়েছে আমারও আপনার কাছ থেকে। এবং আপনি নিজে হচ্ছেন গাইনোকোলজিক্যাল যেসব ক্যান্সার জাতীয় সমস্যাগুলো, এগুলোর উপরেই আপনি বিশেষজ্ঞ ডক্টর। আপনাকে এখানে আমরা আনতে পেরে আসলে আজকে আমরা অনেক উপকৃত হয়েছি। আমরা ভবিষ্যতে আবারও কখনো ব্রেস্ট ক্যান্সার নিয়ে আবার আপনার সাথে আরেকটা প্রোগ্রাম করতে চাচ্ছি। আগে থেকেই আপনাকে ইনভাইট করে রাখলাম। আর আপনি যদি আর কিছু যোগ করতে চান, তাহলে প্লিজ আপনি যোগ করুন। তারপর আমরা আজকের মতো লাইভটি শেষ করতে চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। তবে একটু বলে রাখি যে ব্রেস্ট ক্যান্সার কিন্তু আসলে আমাদের সিলেবাসের ভেতরে নেই। এটা হচ্ছে যে সার্জিক্যাল অনকোলজি, সার্জারিতে জি, ওনাদের জি, হচ্ছে যে এইটা। তারপরেও আমরা যেহেতু ফিমেল এবং আমরা এই ডিজিজটা অনেকেই আসলে চলেও আসে আমাদের কাছে। অনেকেই চলে জি, আসে। তখন আমরা কিন্তু তাদেরকে রেফার করি। কারণ আমাদের রেফারেল সিস্টেমটাকে আরো বেশি ইমপ্রুভ করতে হবে এবং করা নির্দিষ্ট উচিত। রোগী নির্দিষ্ট ডাক্তারের কাছে গেলেই তার জন্য সেটা সবচেয়ে বেশি ভালো হয়। কারণ আমরা সবাই তো ভালো আসলে হয়। রোগীর জন্যই আমাদের সেবাটা, এবং তাদের সেবাটা যাতে 100% তারা পায় সেটা আমরা সাধারণভাবে আলোচনা করতে পারি। তবে এটা হচ্ছে যে সার্জিক্যাল অনকোলজিস্ট এবং অথবা আহ, সার্জারি ডক্টর এইটা নিয়ে বেশি ভালো বলতে পারবেন। বা এখন আমরা যেটা গাইনোকোলজিক্যাল এখন অন্য কোনো টপিক নিয়ে আমরা ভবিষ্যতে আবারও আপনাকে ইনভাইট আমরা করতে চাই। আমরা অবশ্যই আমরা জানি এখানে যে ধারাবাহিকভাবে আসলে এটা আমাদের জানা উচিত। আমরা ধারাবাহিকভাবে এটার একটা ইসে আসবো। একটার পর একটা আমরা করবো ইনশাআল্লাহ। জি আর যে অবশ্যই। টপিকটা যেটা অনেকে আসলে অনেকের মনে কোয়েশ্চেন আসতে পারে সেটা হচ্ছে যে একজন ইয়াং রিপ্রোডাক্টিভ এজে একজন আছে যার হচ্ছে এরকম যদি প্যাথোলজি ধরা পড়ে তখন সে কি করবে? যে হচ্ছে ইস্যু নিতে চায়। এটা কিন্তু একটা ভাইটাল যে জরায়ুমুখের জীবাণু, যেমন আমি গতকালও দেখতে পেয়েছি যে আমাদের কল্পোস্কোপি ক্লিনিকে এসেছেন একজন এবং সে হচ্ছে রিপ্রোডাক্টিভ এজে, তার বিয়ে হয়েছে বেশি দিন হয় এবং বাচ্চা চাচ্ছে এবং এই সময় তার হচ্ছে যে ভাইয়া পজিটিভ ছিল এবং পরবর্তীতে আমরা যখন বায়োপসি নিয়ে দেখলাম যে তার CIN2 আসছে। তা এখন এই রোগীটা হচ্ছে যে মানে কান্নাকাটি করে একাকার অবস্থা যে এখন সে কি করবে, সে কি আর বাচ্চা নিতে পারবে কি পারবে না। তো এই ধরনের ইস্যু অনেকের মনেই থাকে যে এটাতেও যেহেতু এটা প্রি ইনভেসিভ কন্ডিশনে আছে এবং এইখানে চিকিৎসা যদি সে প্রপারলি নেয় সে কিন্তু পরবর্তীতে বাচ্চা নিতে পারবে। কারণ এই রোগীটাকে আমরা হচ্ছে যে কোন বায়োপসি অথবা হচ্ছে যে কোন বায়োপসির মাধ্যমে অথবা প্রয়োজনে ট্যাকিলেক্টমি অর্থাৎ ওই সার্ভিসের অংশটুকু কেটে দিয়ে তাকে কিন্তু আমরা প্রথমে হচ্ছে গিয়ে লিপ করে নিতে পারি। এরপর আর আরেকটু ইনভেশন কতটুকু সেটা আমরা কনফার্ম করে যদি নিতে পারি তাহলে আমরা তাকে কোন বায়োপসির মাধ্যমে ওই প্যাথোলজিটুকু যদি তুলে নিয়ে আসতে পারি, অথবা কাউকে হচ্ছে যে তার পরবর্তী যেটা যে ট্র্যাকিলেক্টমির মাধ্যমে চিকিৎসা দিয়ে এই রোগীগুলো কিন্তু পরবর্তীতে কনসিভ করতে পারে এবং তাদের কিন্তু লাইফ মানে একদম টার্ম প্রেগনেন্সি পর্যন্ত যায় এবং বাচ্চা তারা জন্মদানও করতে পারে। এই ক্ষেত্রে কিন্তু ভ্যাজানাল ডেলিভারি অ্যালাউ করা যাবে না, তাদেরকে সিজারিয়ান সেকশনের মাধ্যমে ডেলিভারিটা করতে হবে। তো এই ইস্যুটা নিয়ে কিন্তু আসলে খুবই অনেকেই মনের ভিতরে কোশ্চেন থাকতে চেষ্টা পারে যে করেন। আমরা এই অবস্থায় কি করব। তো তাদেরও ঘাবড়ানোর কিছু নাই। জরায়ুর ক্যান্সার বললাম তো যে মহিলাদের যতগুলো ক্যান্সার আছে, আহ, আমরা কিন্তু এটাও জানি যে মহিলারাও
লাং ক্যান্সারে কিন্তু বেশি রোগী মারা যায়। যদিও ব্রেস্ট ক্যান্সার হচ্ছে যে ১ নাম্বার ক্যান্সার, তারপরে কার্সিনোমা সার্ভিক্স, কিন্তু রোগী কিন্তু মারা যায় লাং ক্যান্সারে বেশি। ছেলেরা যেরকম মারা যায়, মেয়েরাও কিন্তু সেরকম মারা যাচ্ছে। তো যাদের এরকম, আমরা এখন আমাদের প্রসঙ্গে চলে আসি যে জরায়ুর মুখের ক্যান্সার যাদের এরকম মানে প্রি ইনভেসিভ, অর্থাৎ প্রাথমিক পর্যায়ে আমাদের কাছে জীবাণুটা ধরা পড়লো, তাদের কিন্তু চিকিৎসার মাধ্যমে তারা তাদের রিপ্রোডাক্টিভ লাইফটাকে কিন্তু তারা তাদের ই করতে পারে, যে স্বাভাবিক তাদের জীবনযাপন করতে পারে। স্বাভাবিক জীবনযাপন জি। করতে পারে, স্বাভাবিক জীবনযাপন করতে পারে, এবং হচ্ছে যে তাদের বাচ্চাও তারা নিতে পারবে। সেই জন্য সচেতন বাচ্চাও নিতে ভাবে যে ওই পারবে। যে আমরা যেটা বলছি যে ৫ বছর পরে আসতে হবে, তারা যেন অবশ্যই আসে, যে আমার একটা নীল কার্ড হয়ে গেছে ভাইয়া, আমার আর দরকার নাই, সেটা যেন তারা না করে। তাই সেই সচেতনতাটা, সেই কাউন্সিলিংটা আমাদের সবাইকেই করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক কিছু আমরা আমার এই ব্যাপারগুলো নিয়ে আসলে অনেকে কথা বলতেও আসলে লজ্জা পায়। আমাদের সোশ্যাল মানে সিচুয়েশনটা যেমন যে অনেক মহিলারা এগুলো কাউকে জিজ্ঞাসা করতেও হয়তো লজ্জা পায়। কিন্তু আমার মনে হয় আমরা খোলামেলা খুব ভালো, ভালো কিছু কথা আপনার কাছ থেকে জানতে পারলাম। এবং আশা করি আমাদের আমাদের চাঁদপুরবাসী, চাঁদপুরের জনগণ থেকে শুরু করে চাঁদপুরের বাইরেও যারা আছে সবাই অনেকেই আপনাকে আমাদের এই প্রোগ্রামটা দেখেছেন এবং উপকৃত হবেন। আবারও আপনাকে আমাদের এখানে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো তাহলে আমরা আমাদের লাইভটি শেষ করছি। আপনাকেও অনেক ধন্যবাদ। শুভরাত্রি। আজকে আমি আরেকটু বলছি, সরি, সেটা হচ্ছে আমি জানি যে আজকে আপনি খুব ব্যস্ত ছিলেন। আহ অনেক কষ্টে আমি আপনার কাছ থেকে সময় বের করেছি এবং আমিও ব্যস্ত ছিলাম। তারপরেও আমরা অল্প সময়ের মধ্যে আজকে লাইভটি শেষ করলাম। এই জন্য আপনাকে স্পেশালি আবার একটা ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।